হ্যালো স্টুডেন্টস, আমি শামসুল হক। আশা করি সবাই ভালোই আছো। আর আজ আমি তোমাদের ক্লাস 11-এর একটি বাংলা কবিতা, কবি মাইকেল মধুসূদন দত্তের লেখা একটি কঠিন কবিতা নীলধ্বজের প্রতি জোনা কবিতাটি আলোচনা তোমাদের উপহার দিতে চলেছি। কবিতাটি আলোচনার শুরুতেই কবি পরিচিতি থেকে শুরু করে কবিতার উৎস ও যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে তার সম্পর্কে একটু আলোচনা করব, যা তোমাদের এই কবিতাটি বুঝতে ভীষণভাবে সাহায্য করবে। কবিতার প্রতিটি লাইনের প্রতিটি শব্দের অর্থসহ গভীর আলোচনা করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, তাহলে এই কঠিন কবিতাটি খুবই সহজ হয়ে যাবে আশা করি। এবং কবিতাটির আলোচনা শেষে পাবে সাজেস্টিভ প্রশ্ন, যেগুলি তোমাদের পরীক্ষায় আসতে পারে। তাই শোনো। কবিতা নীলধ্বজের প্রতি জোনা, কবি মাইকেল মধুসূদন দত্ত। প্রথমে আমরা কবি পরিচিতি শুনে সম্পর্কে একটু জেনে নিব। মাইকেল মধুসূদন দত্তের জন্ম হয়েছিল 25শে জানুয়ারি 1824 খ্রিস্টাব্দে। তার পিতা ছিলেন রাজনারায়ণ দত্ত ও মাতা জাহ্নবী দেবী। তার মৃত্যু হয়েছিল 29শে জুন 1873 খ্রিস্টাব্দ কলকাতাতে। তিনি 1843 খ্রিস্টাব্দে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন। গ্রিক, ল্যাটিন ও সংস্কৃত ভাষায় তাঁর পাণ্ডিত্য ছিল। বাংলা কাব্যের জগতে মধুসূদন দত্ত এক দুরন্ত গতিশীল কবি। বিশ্বাস অবিশ্বাস, সম্ভব অসম্ভবের গণ্ডি অতিক্রম করে মধ্যযুগীয় প্রাচীর ভেঙে খোরস্রোতা নদীর মতো মধুসূদনের কবি ব্যক্তিত্ব বাংলা কাব্যে এনেছিল নবযুগ। সমাজ শৃঙ্খল ও জীবন শৃঙ্খলের বিরুদ্ধে তিনি যেমন সোচ্চার হয়েছিলেন, তেমনি কাব্য শৃঙ্খল ভাঙার জন্যও ছিলেন চরম দুঃসাহসী। সুদীর্ঘকালের প্রয়ার ঐতিহ্য নিয়ে যে ঊনবিংশ শতাব্দীর নবচেতনায় সমৃদ্ধ কাব্যভূমি গড়ে তোলা যায় না, তা বোধহয় মধুসূদনই প্রথম অনুভব করেছিলেন। এই জন্যই বন্ধু রাজনারায়ণ বসুকে একটি চিঠিতে লিখেছিলেন, উই ওয়ান্ট দ্য পাবলিকেশন টু বি অ্যাটেন্ডেড টু দ্য মেলোডি অফ ব্ল্যাঙ্ক ভার্স। আর সেই প্রয়োজনেই তিনি সৃষ্টি করেছেন অমিত্রাক্ষর ছন্দ। বাংলা কাব্যে ব্ল্যাঙ্ক ভার্স বা অমিত্রাক্ষর ছন্দ প্রবর্তন মধুসূদনের অমর কীর্তি, এবং তিনি তা যথার্থ অঙ্গে প্রথম প্রয়োগ করেন তিলোত্তমা সম্ভব কাব্যে। পয়ারের 14 অক্ষরের চরণ দৈর্ঘ্য বজায় রেখে ভাব অনুযায়ী চরণের পর চরণকে সমমাত্রায় সাজালেন কবি। জ্যোতিচিহ্ন ব্যবহার করলেন শ্বাস ও অর্থ পর্বক্রমে। আসলে তিনি পয়ার ছন্দের অন্তমিল তুলে দিয়ে ভাবকে চরণান্তরে প্রবাহিত করেন, যেন ভাবের প্রবাহমানতা গড়ে তুললেন। তেমনি চরণের মধ্যে সংহত ধ্বনি সমবায়ে একদিকে ছন্দ স্পন্দন সৃষ্টি করলেন। তার আরও উল্লেখযোগ্য কাব্যগুলি হল মেঘনাদ বোধ কাব্য, ব্রজাঙ্গনা, বীরাঙ্গনা। এবারে কবিতার উৎস। কবি মাইকেল মধুসূদন দত্তের লেখা বীরাঙ্গনা কাব্যের 11তম স্বর্গ থেকে এই কবিতাটি গৃহীত হয়েছে। স্বর্গ সংখ্যাটি তোমাদের মনে রাখতে হবে, এটি পরীক্ষায় মাল্টিপল চয়েস কোশ্চেনে আসে। এবারে কবিতাটির রচনাকাল। 1861 খ্রিস্টাব্দের শেষের দিকে কলকাতার খিদিরপুরের বাড়িতে থাকার সময় এই কাব্যটি রচনা করেন। কাব্যের প্রকাশকাল 1862 সালে কাব্যটি গ্রন্থাকারে প্রকাশিত হয়। এবারে কবিতাটির ছন্দ, যাহা ভীষণ ইম্পর্ট্যান্ট। অমিত্রাক্ষর ছন্দ এবং ব্ল্যাঙ্ক ভার্সের প্রবাহমানতা আছে। 8+6 অক্ষরের ভাগ আছে। প্রতিটি পংক্তি বা লাইনে 14টি অক্ষর বা পদ আছে। এবারে অলঙ্কার। এই কবিতায় শব্দালঙ্কার ও অর্থালঙ্কার উভয়েরই প্রয়োগ ঘটিয়েছেন কবি। এই কবিতায় মহাভারতের কিছু ঘটনা নিয়ে আলোচনা আছে এবং ভাষার মধ্যে সংস্কৃত ভাষার মিশ্রণ আছে। তাই কবিতাটি তোমাদের মনে হয় খুব কঠিন লাগে। যারা এই কবিতাটি খুব কঠিন মনে করো, তারা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো, তাহলে আশা করছি খুবই খুবই সহজ হয়ে যাবে। এবারে
বীরাঙ্গনা কাব্য প্রসঙ্গে কিছু কথা বলছি। বীরাঙ্গনা কাব্যটি একটি পত্র সাহিত্য। প্রতিটি কবিতাতে একজন বীর নারী তার স্বামী বা প্রেমিকের উদ্দেশ্যে চিঠি লিখেছেন। 19 শতকের নবজাগরণের অন্যতম দিক হল নারী জাগরণ। স্ত্রী শিক্ষার প্রসার ও নারী স্বাধীনতার উন্মেষ নারীকে আপন ভাগ্য জয় করার অধিকার দান এবং সতীদাহ প্রথা রোধ, বাল্যবিবাহ, বহুবিবাহ রোধ এবং বিধবা বিবাহ চালুর মধ্যে নারী স্বাধীনতার সুস্পষ্ট ছবি মেলে। মাইকেল মধুসূদন দত্ত 19বিংশ শতাব্দীর নবজাগৃতিবাদের ফসল। তার সৃষ্ট তিলোত্তমা সম্ভব কাব্য, বীরাঙ্গনা কাব্য, প্রজাঙ্গনা কাব্য নারীকেন্দ্রিক কাব্য। বিশেষত বীরাঙ্গনা, যেটি 1862 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। কাব্যটি পুরাণের 11 জন নারীর দ্বারা, আবার বলছি 11 জন নারীর দ্বারা স্বামী বা প্রেমাস্পদের কাছে পত্র রচনা বিষয়ক গ্রন্থ। তারা কেউ কুমারী, কেউ প্রসিত ভর্তৃকা, কেউ বা বীরাঙ্গনা, কেউ বা বাল্য বিধবা, কেউ বা বিবাহিতা। তারাই পত্রলেখিকা। 11টি সম্পূর্ণ ও 5টি অসম্পূর্ণ পত্র নিয়ে, আবার বলছি 11টি সম্পূর্ণ ও 5টি অসম্পূর্ণ পত্র নিয়ে বীরাঙ্গনা পত্রকাব্য রচিত। কবি ভেবেছিলেন 21টি স্বর্গে কাব্য সমাপ্ত করবেন, কিন্তু শেষ পর্যন্ত 11টি স্বর্গে কাব্যটি সমাপ্ত করেন। এখানে কুমারীর প্রেম, বিবাহিত নারীর প্রেম, অবৈধ প্রেম সবই রয়েছে। সামাজিক অবস্থান অনুযায়ী বীরাঙ্গনা কাব্যের পত্রগুলিকে যেভাবে ভাগ করা হয় সেগুলি হলো: বিবাহিত নারীর পত্র, অবিবাহিতা নারীর পত্র এবং স্বামীহীনা নারীর পত্র। মধুসূদনের জীবনীকার যোগীন্দ্রনাথ বসু বীরাঙ্গনা কাব্যের 11টি পত্রকে 4টি ভাগে ভাগ করেছেন, যেগুলি ভীষণ ইম্পর্ট্যান্ট। 1 নম্বর প্রেম পত্রিকা, 2 নম্বর প্রত্যাখ্যান পত্রিকা, 3 নম্বর স্মরণমূলক পত্রিকা এবং 4 নম্বর অনুযোগ পত্রিকা, যেটিতে কইকেয়ী ও জনার পত্র আছে। নীলধ্বজের প্রতি জনা ও দশরথের প্রতি কইকেয়ী পত্রিকা দুটি সর্বশ্রেষ্ঠ। এই কাব্যটি কবি মধুসূদন ইতালীয় কবি ওভিদের হেরোডেস বা এপিস্টিলস অব দ্য হিরোইন্স অবলম্বনে লেখেন। এই কাব্যের প্রতিটি নারী বীরাঙ্গনা না হলেও অনেকেই বীরের প্রেমিকা বা স্ত্রী বলেও তারাও বীরাঙ্গনা। এবারে এই কবিতায় উল্লিখিত চরিত্রগুলি সম্পর্কে একটু বলি। প্রধান চরিত্র জনা। ইনি মাহেশ্বরী পুরীর অধীশ্বর নীলধ্বজ রাজার স্ত্রী বা জায়া। ইনি জৈমিনী ভারতে কথিত আছে নীলধ্বজ রাজার স্ত্রীর নাম জালা, আর কাশিরাম দাসের মহাভারতে জালার নাম পরিবর্তিত হয়ে আছে জনা। ইনি প্রবীরের মাতা, আর ইনি গঙ্গার ভক্ত ছিলেন। ইনি শেষ পর্যন্ত গঙ্গায় আত্মহত্যা করেন। অন্যান্য চরিত্রগুলির মধ্যে রাজা নীলধ্বজ, ইনি ব্যাসদেব প্রণীত মহাভারতে নীল নামে পরিচিত, আর জৈমিনী মহাভারতে নীল রাজার পরিবর্তে নামটি হয় নীলধ্বজ। ইনি জনার স্বামী ও প্রবীরের পিতা। ইনি অর্জুন অর্থাৎ শ্রীকৃষ্ণের ভক্ত ছিলেন, তাই তার সঙ্গে যুদ্ধে যাননি। প্রবীর নীলধ্বজ রাজা ও জনার একমাত্র পুত্র। এখানে উল্লেখ্য প্রবীরের স্ত্রীর নাম মদন মঞ্জরী, আর তার অনুরোধে প্রবীর অর্জুনের যজ্ঞাসন ধরেছিলেন। অর্জুন পাণ্ডবদের মধ্যে একজন হলেন অর্জুন। তার মায়ের নাম কুন্তী। এই কবিতায় তার আমরা অন্যান্য নাম পাব: পার্থ, কৃষ্ণ, ফাল্গুনী, কিরীটী, কৌন্তেয়। এবারে কুন্তী, ইনি ভোজ রাজার মেয়ে বা তনয়া, আর কুন্তীর স্বামীর নাম পাণ্ডু। দ্রৌপদী, কথিত আছে তার 5 জন স্বামী ছিল, তাই তাকে পাঞ্চালী বলা হয়। দেখো, এই কবিতায় মোট 135টি লাইন আছে, আর আমরা এই কবিতাকে প্রধান 5টি অংশে ভাগ করতে পারি। আর প্রথম অংশটি
20টি লাইন নিয়ে, যেখানে জোনা জানিয়েছেন যে তার মনে এই ভুল ধারণা ছিল যে তার স্বামী যুদ্ধ করতে যাচ্ছে। আর দ্বিতীয় অংশটি 21টি লাইন নিয়ে, যেখানে জোনা বলেছেন যে যখন তিনি সখীগণের কাছ থেকে জানতে পারলেন যে এটা যুদ্ধের সরঞ্জাম নয় বরং উৎসবের সরঞ্জাম, তখন তিনি কতটা আঘাত পেয়েছেন। আর তৃতীয় অংশটি 27টি লাইন নিয়ে, যেখানে জোনা বলেছেন জোনা অর্জুনের পরিবার ও মিত্রদের নোংরা ভাষায় তিরস্কার করেছেন। চতুর্থ অংশটি মোট 31টি লাইন নিয়ে, এই অংশে জোনা তিরস্কার করেছেন স্বয়ং অর্জুনকে। আর পঞ্চম অংশটি মোট 36টি লাইন নিয়ে, এই অংশে জোনা নীলধ্বজের প্রতি তার শেষ কিছু কথা জানিয়ে বিদায় নিয়েছেন। এবারে কবিতাটির প্রতিটি লাইন বর্ণনা করার আগে এই কবিতাটির কবিতাটি যেখানে শুরু হয়েছে তার পূর্বের কিছু ঘটনা অর্থাৎ কবিতাটির পূর্বসূত্র জানতে হবে। শোনো কবিতাটির পূর্বসূত্র। মাহেশ্বরীপুরীর রাজা ছিলেন নীলধ্বজ এবং রানী ছিলেন জোনা, আর তাদের একমাত্র পুত্র হলো প্রবীর। মাহেশ্বরীপুরীর যুবরাজ প্রবীর অর্জুনের অশ্বমেধ যজ্ঞের ঘোড়াটি ধরিলে অর্জুন যুদ্ধক্ষেত্রে তাকে হত্যা করেন। নীলধ্বজ রাজা অর্জুনের সঙ্গে যুদ্ধ করতে না গিয়ে অর্থাৎ ছেলের খুনের প্রতিশোধ নেওয়ার বদলে অর্জুনের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করায় জোনা অত্যন্ত ক্ষুব্ধ হন এবং স্বামী নীলধ্বজের উদ্দেশ্যে এই চিঠিটি লেখেন। আসলে নীলধ্বজ জানতেন যে তিনি পাণ্ডবদের সঙ্গে যুদ্ধে পারবেন না, তাই পাণ্ডবদের সঙ্গে অর্থাৎ অর্জুনের সঙ্গে যুদ্ধে যাননি। এখানে অশ্বমেধ পর্বটি একটু জানতে হবে, তাহলে কবিতাটি আরও সহজ হয়ে যাবে। অশ্বমেধ কথাটির অর্থ হলো অশ্বের মেধ বা বধ, অর্থাৎ যে যজ্ঞে ঘোড়া বলি দিয়ে যজ্ঞ করা হয়। ভারতবর্ষে প্রাচীনকালে বিখ্যাত রাজারা পুত্র কামনা বা রাজ চক্রবর্তী হয়ে সার্বভৌমত্ব প্রতিষ্ঠা লাভে এই যজ্ঞ করতেন। এই ঘোড়াটির বয়স হতো 24 থেকে 100 বছর। এই ঘোড়াটির কপালে জয়পত্র বেঁধে দিয়ে ছেড়ে দিতেন এবং যে রাজ্যগুলিতে বিচরণ করত সেই এলাকার রাজারা ওই ঘোড়াটির যজ্ঞকারী রাজার বশ্যতা স্বীকার করেছেন মনে করা হতো। 1 বছর ধরে এইভাবে ঘোড়াটি ঘুরত, আর তাকে দেখাশোনার জন্য রাজার লোক থাকতো। আর যদি কেউ ওই ঘোড়াটি ধরতেন তাহলে তার সঙ্গে ওই যজ্ঞের ঘোড়ার রাজা তার সঙ্গে যুদ্ধ করতেন। কিন্তু ওই ঘোড়াটি যদি 1 বছর ধরে এলাকা ঘুরে আসতো আর কেউ না ধরতো, তাহলে ওই ঘোড়াটিকে ধরে যথাস্থানে আনা হতো এবং তাকে মেরে ফেলে তার বুকের মেদ বা চর্বি আগুনে পুড়ে সংস্কার করা হতো এবং দেহের বাকি অংশ দিয়ে যজ্ঞ করা হতো। এইরকম পাণ্ডবদের যজ্ঞের অশ্বটি প্রবীর ধরিলে পাণ্ডবদের মধ্যে একজন অর্জুন বা পার্থ তাকে হত্যা করেন। রাজা নীলধ্বজ তার ছেলের হত্যাকারীর বিরুদ্ধে যুদ্ধ করতে না গিয়ে তার সঙ্গে সন্ধি করেন এবং তার সঙ্গে আনন্দ উৎসব করতে থাকেন। এই সব দেখে পুত্র শোকার্তা জোনা ক্ষুব্ধ হয়ে এই পত্রখানি তার স্বামীর উদ্দেশ্যে লেখেন। দেখো কবিতাটির শুরুতেই কবির উক্তি আছে, একাদশ সর্গ। মাহেশ্বরীপুরীর যুবরাজ প্রবীর অশ্বমেধ যজ্ঞাশ্ব ধরিলে পার্থ তাহাকে রণে নিহত করেন। নীলধ্বজ রায় পার্থের সহিত বিবাদ পরামুখ হইয়া অর্থাৎ মুখ ফিরিয়ে নিয়ে সন্ধি করাতে রাগী মানে হলো সম্রাজ্ঞী জোনা অর্থাৎ রানী জোনা পুত্র শোকে একান্ত কাতর হইয়া এই নিম্নলিখিত পত্রিকাখানি রাজ সমীপে প্রেরণ করেন। পাঠকবর্গ মহাভারতীয় অশ্বমেধ পর্ব পাঠ করিলে ইহার সবিশেষ বৃত্তান্ত অবগত হইতে পারিবে। এবারে প্রতিটি লাইন ধরে শব্দার্থ সহ আলোচনা করছি। আমরা
প্রথম অংশের 20টি লাইনের মধ্যে আমরা আলোচনা পাব যে রাজবাড়ির প্রধান দরজায় রণবাদ্য বাজছে, একটা যুদ্ধের সাজো সাজো রব। আর এই পরিস্থিতি দেখে রানী জোনা তার স্বামীর উদ্দেশ্যে কি বলছেন সেটা আলোচনা পাব। তো শুনি মাইকেল মধুসূদন দত্ত কি বর্ণনা করেছেন। দেখো, বাজিছে রাজ তরণে রণবাদ্য আজি, হেসে অশ্ব গর্জে গজ, উড়িছে আকাশে রাজকেতু, মুহুর্মুহু হুঙ্কারিছে মাতি, রণমদে রাজ সৈন্য। কিন্তু কোন হেতু? দেখো, বাজিছে মানে বাজছে, রাজ তরণে মানে তোরণ মানে হচ্ছে সিংহদ্বার বা প্রধান দরজা, অর্থাৎ রাজবাড়ির প্রধান দরজা। রণবাদ্য মানে যুদ্ধের বাজনা, আজি মানে আজকে। হ্রেসে, দেখো হ্রেস মানে হচ্ছে ঘোড়ার ডাক, অশ্ব মানে ঘোড়া, তাহলে হ্রেসে অশ্ব মানে হলো ঘোড়া ডাকছে। গর্জে গজ, গজ মানে হাতি, গর্জে মানে গর্জন করছে। উড়িছে মানে উড়ছে আকাশে রাজকেতু, রাজকেতু মানে হলো রাজবাড়ির পতাকা। মুহুর্মুহু মানে ঘন ঘন, হুঙ্কারিছি মানে হুঙ্কার দিচ্ছে। মাথি রণমদে, রণমদে মানে হলো যুদ্ধের জন্য মানে যুদ্ধের মাদকতায়। রাজ সৈন্য অর্থাৎ রাজার সৈন্যরা। কিন্তু কোন হেতু? হেতু মানে কারণ, কিন্তু কোন কারণে? তাহলে এই অংশটুকুর গদ্যরূপটা একটু বলছি। রাজবাড়ির প্রধান ফটক বা দরজায় যুদ্ধের বাজনা বাজছে, ঘোড়া ডাকছে, হাতি ডাকছে, আকাশে উড়ছে রাজ পতাকা। মুহূর্তে মুহূর্তে যুদ্ধের মাদকতায় মত্ত হয়ে রাজ সৈন্যরা হুঙ্কার দিচ্ছে। কিন্তু কোন কারণে? এবারে রানী জনা বলছেন, সাজিছ কি নররাজ যুঝিতে সদলে, প্রবীর পুত্রের মৃত্যু প্রতি বিদীর্ষিতে, নিবাইতে এ শোকাগ্নি ফাল্গুনির লোহে। দেখো, সাজিছ মানে সাজছ, নররাজ অর্থাৎ রাজা নীলধ্বজকে এখানে নররাজ বলছেন, তার স্ত্রী রানী জনা। যুধিতে মানে যুদ্ধ করতে, সদলে মানে দল বলে, অর্থাৎ তার দলবল নিয়ে। প্রবীর অর্থাৎ তার একমাত্র পুত্র প্রবীর, প্রবীর পুত্রের মৃত্যু প্রতিবিধিৎসিতে। দেখো, প্রতিবিধিৎসিতে মানে হলো প্রতিশোধ নিতে অর্থাৎ প্রতিবিধান করতে, মানে এখানে প্রতিশোধ নিতে বোঝাচ্ছে। আর নিবাইতে মানে নেভাতে, এই শোকাগ্নি, শোকাগ্নি মানে হলো শোকের আগুন। ফাল্গুনের লোহে, দেখো ফাল্গুনি হচ্ছে এখানে অর্জুনকে বোঝাচ্ছে, ফাল্গুনি আরেক নাম, অর্জুনের আরেক নাম ফাল্গুনি। লোহে মানে হচ্ছে রক্তে। এই অংশটির গদ্যরূপটি হচ্ছে, মহারাজ আপনি কি সদল বলে যুদ্ধে যাওয়ার জন্য সাজছেন, প্রবীর পুত্রের মৃত্যুর প্রতিশোধ নিতে? এই শোকের আগুন ফাল্গুনি অর্থাৎ অর্জুনের রক্তে নিভাতে? অর্থাৎ রানী জনা তার স্বামীর উদ্দেশ্যে এই কথাগুলি বললেন। তারপরে রানী জনা কি বলছেন, এই তো সাজে তোমারে ক্ষত্রমণি তুমি মহাবাহু, যাও বেগে গজরাজ যথা যমদণ্ড সম, শুণ্ড আস্ফালি নিনাদে। টুট কিরীটির গর্ব আজি রণস্থলে, খণ্ডমুণ্ড তার আনো শূলদণ্ড শিরে, অন্যায় সমরে মূঢ় নাসিল বালকে। রানী জনা তার স্বামীকে বলছেন, এই তো সাজে তোমারে, মানে তোমাকে তো এটাই সাজে, ক্ষত্রমণি তুমি অর্থাৎ ক্ষত্রিয় বংশের মণি তুমি। আসলে রাজা নীলধ্বজের বংশটা ছিল ক্ষত্র বংশ, ক্ষত্রিয় বংশ। তাই রানী বলছেন, জনা বলছেন তার স্বামীকে যে তুমি ক্ষত্রিয় মানে ক্ষত্র বংশের শিরোমণি, মহাবাহু অর্থাৎ তুমি মহা শক্তিশালী। যাও বেগে গজরাজ, গজরাজ মানে হলো হাতিদের রাজা, যথা যমদণ্ড সম শুণ্ড আস্ফালি। দেখো, যমদণ্ড মানে হচ্ছে মৃত্যু, আর শুণ্ড মানে হচ্ছে হাতির সুর, আস্ফালি মানে হচ্ছে নাড়ানো, নিনাদে অর্থাৎ
রানী জনা তার স্বামীকে বলছেন যে তুমি ক্ষত্রিয় বংশের শিরোমণি, তুমি মহাশক্তিশালী হাতিদের রাজা। যেমন কোনো যুদ্ধ করতে যায়, শুণ্ড মানে হাতির সুর উঁচা করে নাড়াতে নাড়াতে যুদ্ধ করতে যায়, সেরকম তুমিও যাও, মানে আপনিও যান। টুটো মানে ভেঙে ফেলো বা খর্ব করো। কিরিটির গর্ব, দেখো কিরিটি, কিরিট মানে হচ্ছে মুকুট, আর এখানে কিরিটি বলতে অর্জুনকে বোঝাচ্ছে। অর্জুনকে কিরিটি বলা হয় কারণ যুদ্ধের সময় দেবরাজ ইন্দ্র অর্জুনকে সূর্যপ্রভ বা সূর্যের মতো উজ্জ্বল সম্পন্ন একটি মুকুট বা কিরিট দান করেছিলেন বলে অর্জুনের আরেক নাম কিরিটি। এটা তোমাদের ভালো করে মনে রাখতে হবে, পরীক্ষাতে এগুলো আসে। তো রানী জনা বলছেন টুটো কিরিটির গর্ব, অর্থাৎ অর্জুনের গর্ব খর্ব করে দেন আজই, মানে আজকে রণস্থলে মানে যুদ্ধক্ষেত্রে। খণ্ডমুণ্ড তার আনো ষোলদণ্ড শিরে, অর্থাৎ ষোলদণ্ডের উপর তার মুন্ডটা কেটে নিয়ে আসুন। অন্যায় সমরে মুরো নাছিল বালকে। অন্যায় সমরে, দেখো সমর মানে হচ্ছে যুদ্ধ, অন্যায় সমরে মানে অন্যায় যুদ্ধে, মূঢ় মানে মূর্খ, নাসিল মানে নাশ করলো বা বোধ করলো, বালকে, বালকে বলতে এখানে রাজা নীলধ্বজ এবং রানী জনার একমাত্র পুত্র প্রবীরকে বোঝাচ্ছে। তাই রানী বলছেন তার স্বামীকে যে অর্জুন অন্যায় যুদ্ধে তাদের পুত্র প্রবীরকে হত্যা করেছেন। তাহলে এই অংশটির একটু গদ্যরূপটা শোনো। এই তো আপনাকে মানায়, ক্ষত্রিয় বংশের শিরোমণি আপনি, মহান শক্তিশালী হাতির রাজার মতো নিজের সুর নাড়াতে নাড়াতে যান, যাতে আপনার সুর অর্জুনের কাছে জমদণ্ড অর্থাৎ মৃত্যু হয়ে দাঁড়ায়। কিরিটি অর্থাৎ অর্জুনের গর্ব আপনি আজই যুদ্ধক্ষেত্রে খর্ব অর্থাৎ ধ্বংস করে দিন। ষোলদণ্ডে চড়িয়ে তার দেহ থেকে আলাদা করে মুন্ডুকে নিয়ে আসুন। অন্যায় যুদ্ধে মূর্খ আমার ছেলেকে হত্যা করেছে। এরপরে রানী জনা তার স্বামীর উদ্দেশ্যে বলছেন নাশো মহেশ্বাস তারে, ভুলিব এ জ্বালা, এই বিষম জ্বালা দেব, ভুলিব সত্তরে, জন্মে মৃত্যু বিধাতার এ বিধি জগতে। দেখো নাশো মানে নাশ করো বা ধ্বংস করো। মহেশ্বাস, মহেশ্বাস মানে হলো যিনি ভালো ধনুক চালাতে পারেন। এখানে রাজা নীলধ্বজকে বলছেন মহেশ্বাস। তারে, তারে মানে অর্জুনকে উদ্দেশ্য করে বলছেন রানী ভুলিব এ জ্বালা, এই বিষম জ্বালা অর্থাৎ এই পুত্র হারানোর যে গভীর জ্বালা, বিষম জ্বালা, এটা আমরা ভুলিব, আমি ভুলব। দেব, দেব বলতে তার স্বামী নীলধ্বজকে উদ্দেশ্য করে বলছেন দেব, ভুলিব সত্তরে, সত্তর মানে খুব তাড়াতাড়ি আমি এই পুত্র হারানোর জ্বালা ভুলব। তিনি বলছেন জন্মে মৃত্যু বিধাতার এ বিধি জগতে, অর্থাৎ জন্মালে মৃত্যু হবে, এটাই তো এই জগতে বিধাতা বা ভগবানের বা ঈশ্বরের নিয়ম। তারপরে তিনি কি বলছেন তার স্বামীর উদ্দেশ্যে ক্ষত্রকুল রত্ন পুত্র প্রবীর সুমতি, সম্মুখ সমরে পড়ি গেছে স্বর্গধামে। কি কাজ বিলাপে প্রভু, পাল মহিপাল, ক্ষত্র ধর্ম ক্ষত্র কর্ম সাধ ভুজ বলে। দেখো ক্ষত্রকুল মানে হলো ক্ষত্রিয় বংশ, রত্ন মানে দামি, অর্থাৎ এখানে প্রবীরকে তিনি বলেছেন রত্নের সঙ্গে তুলনা করেছেন। ক্ষত্রকুল রত্ন পুত্র প্রবীর, অর্থাৎ আমাদের ক্ষত্রিয় বংশের রত্নের মতো আমাদের ছেলে প্রবীর, সুমতি সে দেখতেও সুন্দর ছিল। সম্মুখ সমরে পরি, সম্মুখ সমরে মানে হলো মুখোমুখি যুদ্ধে, অর্থাৎ মুখোমুখি যুদ্ধে পড়ে গেছে স্বর্গধামে মানে স্বর্গে চলে গেছে। কি কাজ বিলাপে, অর্থাৎ এখন বিলাপ করে কি কাজ প্রভু, মানে তিনি তার স্বামীকে বলছেন প্রভু এখন বিলাপ করে বা আক্ষেপ করে বা দুঃখ করে কি কাজ। পালো, দেখো পালো মানে হচ্ছে পালন করো,
মহিপাল, আর মহিপাল মানে হচ্ছে মহা শক্তিশালী, অর্থাৎ তার স্বামী নীলোধ্বজকে তিনি বলছেন আপনি মহা শক্তিশালী। ক্ষত্র ধর্ম সাধো ভুজো বলে, অর্থাৎ এই ক্ষত্রিয় বংশের যে আসল কাজ ক্ষত্র কর্ম, অর্থাৎ যেটা এই ক্ষত্রিয় বংশের নিয়ম, সেটা সাধো মানে পালন করো, ভুজো বলে মানে নিজের হাতে বাহু বলে সেই ক্ষত্রিয় বংশের ধর্ম আপনি পালন করুন। আসলে রানী জনা তো জানতেন না যে তার স্বামী যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন না, তাই তিনি তার স্বামীর উদ্দেশ্যে যুদ্ধের জন্য প্রস্তুত নেওয়ার বা যুদ্ধে যাওয়ার জন্য অনুরোধ করছেন। এবারে আমরা দ্বিতীয় অংশটি পড়ব। আর এই দ্বিতীয় অংশে রানী জনা যখন জানতে পেরেছিলেন তার সখীগণের কাছ থেকে যে রাজা নীলোধ্বজ মানে তার স্বামী যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছেন না, বরং তিনি উৎসবের সরঞ্জামে মেতেছেন, তখন তিনি কতটা আঘাত পেয়েছেন সেটা আমরা এখানে আলোচনা পাবো। তাহলে শুনি তিনি অর্থাৎ রানী জনা কি বলছেন। হায় পাগলিনী জনা, তব শোভা মাঝে নাচিছে নর্তকী আজি, গায়ক গাইছে উতলিছে বীণার ধ্বনি, তব সিংহাসনে বসিছে পুত্রহা রিপু, মিত্রতম এবে সেবিছ যতনে তুমি অতিথি রতনে। দেখো এখানে রানী জনা নিজেকে পাগলি মনে করে বলছেন যে তব শোভা মাঝে মানে এই সভার মাঝে নাচিছে নর্তকী আজি, অর্থাৎ নর্তকী নাচতেছে আর গায়ক গাইতেছে, উতলিছে বীণার ধ্বনি অর্থাৎ বীণার ধ্বনি উথলে উথলে উঠছে, তব সিংহাসনে বসিছে পুত্রহা রিপু। দেখো তব সিংহাসনে মানে এই সিংহাসনে, বসিছে মানে বসেছে, পুত্রহা অর্থাৎ পুত্র হত্যাকারী বা পুত্র হন্তা, অর্থাৎ এখানে অর্জুন তাদের ছেলে বা তাদের পুত্র প্রবীরের হত্যাকারী অর্জুন। রিপু মানে শত্রু, মিত্রতম এবে, দেখো মিত্র মানে বন্ধু, মিত্রতম মানে হচ্ছে বেস্ট ফ্রেন্ড মানে সর্বশ্রেষ্ঠ বন্ধু, এবে মানে এখানে। সেবিছ যতনে মানে সেবা করিছ, যতনে মানে সযত্নে সেবা করেছ তুমি, অর্থাৎ তার স্বামীকে তিনি বলছেন। অতিথি রতনে অর্থাৎ অতিথিদের যেমন সেবা যত্ন করে সেরকম তুমি শত্রুকে এখানে সিংহাসনে বসিয়ে সেবা যত্ন করছো, অর্থাৎ রানী জনা তার স্বামীর উদ্দেশ্যে বলছেন এবং নিজে স্বামীর উদ্দেশ্যে বলতে গিয়ে নিজেকেই তিনি নিজের প্রতি বলছেন যে হায় আমি কি পাগলি, শোভা মাঝে নর্তকী নাচছে গায়ক গাইছে বীণার আওয়াজ উথলে উঠছে, সিংহাসনে বসে আছে পুত্রে হত্যাকারী শত্রু, সে কিনা এখন খুব ভালো বন্ধু, অতিথি ভেবে তাকে আপনি রত্নের মতো সেবা করছেন। তারপরে জোনাকি বলছেন, কি লজ্জা দুঃখের কথা, হায় কব কারে, হতজ্ঞান আজি কি হে পুত্রের বিহনে, মাহেশ্বরী পুরীশ্বর নীলোধ্বজ রথী। তিনি বলছেন কি লজ্জা দুঃখের কথা, হায় কাকে বলবো, কব কারে মানে কাকে বলবো, হতজ্ঞান আজি কি হে পুত্রের বিহনে, হতজ্ঞান মানে হলো জ্ঞানহীন, আর আজি মানে আজকে, কি হে পুত্রের বিহনে, তিনি তার স্বামীর উদ্দেশ্যে বলছেন কি হে পুত্রের বিহনে অর্থাৎ পুত্রের অভাবে, বিহনে মানে অভাবে, মাহেশ্বরী পুরীশ্বর অর্থাৎ মাহেশ্বরী পুরীর ঈশ্বর মানে রাজা নীলোধ্বজ, রথী মানে বীর যোদ্ধা, আপনি কি আজকে পুত্রের বিহনে জ্ঞান হারিয়ে ফেলেছেন। যে দারুণ বিধি রাজা আঁধারিলা আজি রাজ্য, হরিপুত্র ধনে হরিলা কি তিনি জ্ঞান তব, তা না হলে কেন কহ মোরে কেন এ পাষণ্ড, পাণ্ডুরথী পার্থতব পুরে অতিথি। দেখো বিধি মানে বিধাতা অর্থাৎ ঈশ্বর, রাজা মানে তার স্বামী রাজা নীলোধ্বজ, আঁধারিলা আজি রাজ্য অর্থাৎ পুত্রের অভাবে আজকে রাজ্যটা যেন অন্ধকার হয়ে গেছে, হরিপুত্র ধনে অর্থাৎ তার একমাত্র পুত্রকে হরণ করে, হরিলা কি তিনি জ্ঞান তব অর্থাৎ
আমাদের একমাত্র পুত্রকে হরণ করে আপনার জ্ঞানও কি হরণ করে নিয়েছেন বিধাতা? তা না হলে কোহমরে, অর্থাৎ তা না হলে আমাকে বলেন কেন এই পাষণ্ড, দেখো পাষণ্ড মানে হলো ধর্মজ্ঞানহীন, পাণ্ডুরথী, অর্থাৎ পার্থকে পাণ্ডুরথী বলা হচ্ছে। পাণ্ডুরথী পার্থ তব পুরে অতিথি, অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন মানে রানী জোনা যে তা না হলে, যদি আপনার জ্ঞান বিধাতা হরণ না করে নেয়, তাহলে তা না হলে আমাকে বলেন যে আমাদের শত্রু পাষণ্ড পাণ্ডুরথী পার্থ মানে অর্জুন কেন আজকে এখানে অতিথি হিসেবে আছে? কেমন তুমি হায় মিত্রভাবে পরশ সে কর যাহা প্রবীরের লোহিত, ক্ষত্রিয় ধর্ম এ কি নির্মণি? তিনি বলছেন তার স্বামীর উদ্দেশ্যে, কেমন তুমি হায় মিত্রভাবে পরশ, অর্থাৎ মিত্রভাবে মানে হলো মিত্রতার সহিত অর্থাৎ বন্ধুত্বের সহিত, পরশ, পরশ মানে হলো স্পর্শ করা, সে কর মানে হাত, অর্থাৎ সে কর বলতে সেই অর্জুনের হাত স্পর্শ করেন, যাহা মানে যেই হাতে প্রবীরের লোহে মানে ছেলে পুত্র প্রবীরের রক্তে, লোহে মানে রক্তে, লোহিত মানে রাঙানো আছে, অর্থাৎ যেই হাতে অর্জুনের যে হাতে আমাদের একমাত্র পুত্র প্রবীরের রক্তে রাঙানো আছে, সেই হাত আপনি কিভাবে স্পর্শ করেন? ক্ষত্রিয় ধর্ম এই কি নির্মণি? নির্মণি মানে তার স্বামীর উদ্দেশ্যে বলছেন, এটাই কি ক্ষত্রিয় ধর্মের নিয়ম? এটাই কি ক্ষত্রিয় ধর্ম? এরপরে তিনি বলছেন, কোথা ধনু, কোথা তুনো, কোথা চর্ম অসি, না ভেদি রিপুর বক্ষ তীক্ষ্ণ তমস্বরে, রণক্ষেত্রে মিষ্টালাপে তুষিছ কি তুমি কর্ণ তার শোভা তোলে? কি কহিবে কহ যবে দেশ দেশান্তরে জনরব লবে, এ কাহিনী কি কহিবে ক্ষত্রপতি যত? তিনি বলছেন, কোথা ধনু, ধনু মানে হচ্ছে ধনুক, কোথা তুনো, তুনো মানে হচ্ছে তীর রাখার জায়গা, কোথা চর্ম অসি, চর্ম মানে হলো ঢাল, অসি মানে তলোয়ার, অর্থাৎ তিনি বলছেন কোথায় ধনুক, কোথায় তীর, কোথায় ঢাল তলোয়ার, না ভেদি রিপুর বক্ষ, রিপু মানে হচ্ছে শত্রু, রিপুর বক্ষ এখানে শত্রু বলতে তাদের শত্রু অর্জুন, অর্থাৎ অর্জুনের বক্ষ মানে বুক, তীক্ষ্ণতম স্বরে রণক্ষেত্রে, অর্থাৎ যুদ্ধক্ষেত্রে তীক্ষ্ণভাবে শত্রুর বুকে ভেদ না করিয়া, মিষ্টালাপে তুষিছ কি তুমি কর্ণ তার শোভা তোলে, অর্থাৎ তিনি বলছেন যে মিষ্টি কথার দ্বারা সেই শত্রুকে শোভা তোলে, আপনি তাকে সন্তুষ্ট করছেন, তাকে তোষণ করছেন। কি কহিবে কহ মানে কি বলবে বলো, যবে দেশ দেশান্তরে মানে বিভিন্ন দেশে জনরব লোভে, জনরব মানে হলো গুজব, যখন বিভিন্ন দেশে গুজব ছড়াবে যে এই কাহিনী, অর্থাৎ এই পুত্র হত্যাকারীর সঙ্গে বন্ধুত্ব করার যে কাহিনী, এই যে একটা লজ্জাস্কর ঘটনা, এটা যখন দেশ দেশান্তরে ছড়াবে, তখন কি বলবে, কি কহিবে ক্ষত্রপতি যত, অর্থাৎ বিভিন্ন দেশের রাজারা কি বলবেন এই কথা শুনে? এই অংশটুকুর একটু গদ্যরূপটা শোনো। কোথায় ধনুক, কোথায় তীর, কোথায় ঢাল তলোয়ার, যুদ্ধক্ষেত্রে তীক্ষ্ণ তীরের দ্বারা শত্রুর বুক ভেদ না করে মিষ্টি কথার দ্বারা শোভা তোলে আপনি তাকে সন্তুষ্ট করছেন? কি বলবেন আপনি যখন দেশ দেশান্তরে এই কাহিনী ছড়িয়ে পড়বে? কি বলবেন অন্যান্য রাজারা? আজকে এই কবিতার প্রথম অংশের ভিডিওটি এ পর্যন্তই, আর এই কবিতার দ্বিতীয় অংশের জন্য এই কবিতার দ্বিতীয় অংশের ভিডিওটি তোমাদের দেখতে হবে। তাই এই কবিতার দ্বিতীয় অংশটি দেখার জন্য এবং পরের ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও। আশা করি কবিতাটি বুঝতে পেরেছো আজকে যেটুকু আলোচনা করেছি। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো, লাইক করো। আর আবার বলছি, দ্বিতীয় অংশটি দেখার জন্য এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, ধন্যবাদ।